দর্শক, সরকারের পরিবর্তনের এই প্রেক্ষাপটে নতুন সরকার যখন শপথ নিতে যাচ্ছে একদিন পরে, সেই প্রেক্ষাপটে একটা বড় প্রশ্ন সামনে এসেছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা তারা কি ক্রিকেটে ফিরছেন? ক্রিকেট সংশ্লিষ্ট নানা কাজে তারা ফিরছেন? সাকিব আল হাসান কি সত্যিই মাঠে ফিরছেন? এই প্রশ্নটা উঠেছে, এবং এই প্রশ্নটা উঠেছে বিএনপি নেতা সাদিক হোসেন খোকা পুত্র ইশরাক হোসেন। তিনি চ্যানেল ৭১-এর সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলার চেষ্টা করেছেন যে সাকিব এবং মাশরাফির বিরুদ্ধে যে সকল অভিযোগ, যে সকল মামলা, সে সকল মামলা মিথ্যা মামলা। বিএনপির নবনির্বাচিত একজন এমপি এবং অনেকে মনে করছেন যিনি মন্ত্রী হতে চলেছেন, অন্তত প্রতিমন্ত্রী তো হবেনই, সেই ইশরাক হোসেন যখন এই ধরনের কথা বলেন, এবং ক্রিকেট বোর্ড নিয়েও অনেক কথা বলেছেন, ক্রিকেট বোর্ড নিয়ে অনেক কথা বলার প্রেক্ষাপটে মনে হতেও পারে যে পরবর্তী ক্রীড়ামন্ত্রী কিংবা ক্রীড়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেনই হতে যাচ্ছেন কিনা। সেরকম একটা মুহূর্তে বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতা যখন বলেন যে এই এদের ফেরার ব্যাপারে তার কোনো আপত্তি নেই, তাদের কোনো আপত্তি নেই, এবং তাদের বিরুদ্ধে যে মামলা, যে অভিযোগ, সেগুলো মিথ্যা, তখন প্রশ্ন আসতেই পারে যে সাকিব আল হাসান এবং মাশরাফি কি ফিরছেন ক্রিকেটে, এবং ক্রিকেটে ফিরলে তারা দুইজন ভিন্ন কি ভূমিকায় ফিরছেন। চলুন একটু আলোচনা করে দেখার চেষ্টা করি যে বাস্তবতা কি, ইশরাক হোসেন কি বললেন অ্যাকচুয়ালি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা ক্রিকেটে ফিরছেন এমন আভাসই পাওয়া গেল, এবং ইশরাক হোসেনের কথাতে তেমনই মনে হলো। ইশরাক হোসেন চ্যানেল ৭১-এর সঙ্গে সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন। স্পেসিফিকলি সাকিব আল হাসান এবং মাশরাফির যে মামলা, তাদের বিরুদ্ধে যে হত্যার মামলা, এবং আশ্চর্যজনকভাবে সত্য হলেও, মানে আশ্চর্যজনক হলেও যেটা সত্য সেটা হচ্ছে যে সাকিবের মামলা, যে ঘটনা ঢাকা শহরে, সেই মামলার সময় সাকিব কানাডায় ছিলেন, কানাডায় খেলছিলেন, আর বাংলাদেশে তার বিরুদ্ধে হত্যা মামলা হলো। ব্যাপারটা হাস্যকর। ইশরাক হোসেন স্পেসিফিকলি এই দুইজনের বিরুদ্ধে যে হত্যা মামলা, সেই ব্যাপারে কি বলছেন ছোট্ট করে একটু শুনে আসুন। তাদের বিরুদ্ধে যে গণহত্যার যে মামলা, সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় নাই তারা গিয়ে অর্ডার ক্যারি আউট করেছে অথবা নিজেরা হাতে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করেছে। আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নাই। এই যে তিনি স্পষ্ট করে বললেন যে তিনি বিশ্বাস করেন না যে এই অভিযোগ সত্য, এই অভিযোগ মিথ্যা, এটাই তিনি মনে করেন। অর্থাৎ সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে যে অভিযোগ, যে হত্যা মামলার অভিযোগ, তিনি স্পষ্ট বলছেন যে আমি বিশ্বাস করি না যে তারা কাউকে বলেছে একে মারো, কিংবা তারা নিজে বন্দুক নিয়ে গিয়ে কাউকে মেরেছে, এটা আমরা বিশ্বাস করি না, এটা মিথ্যা মামলা, এটা বানোয়াট মামলা, এই ধরনের কথাই তিনি বলেছেন। তার মানে নতুন সরকার যারা আসছে তাদের একটা সিগন্যাল পাওয়া গেল যে তারা মিথ্যাকে মিথ্যা বলতে চায়, সত্যকে সত্য বলতে চায়। এটা একটা ভালো সিগন্যাল, যদি এই সিগন্যালটা শেষ পর্যন্ত কার্যকর আমরা দেখতে পাই। এবং সাকিব মাশরাফির ফেরা বিষয়ে তিনি স্পষ্ট বলেছেন যে তারা মানে বাংলাদেশের শুধুমাত্র তারকা না, সর্বকালের সেরা ইতিহাস তারা, এবং তাদের যে অবদান, ক্রিকেটে যে অবদান, সেই অবদানকেও তিনি স্বীকার করেছেন, সেই অবদানকে অবিস্মরণীয় অবদান হিসেবে বলছেন। তারা যে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার, সেই ব্যাপারটাও তিনি স্বীকার করে নিয়েছেন প্রকারান্তরে, এবং তাদেরকে ক্রিকেটের দরকার, তারা ফিরলে বিএনপির কোনো মানে আপত্তি থাকবে না, তার কোনো আপত্তি থাকবে না, এবং তাদেরকে ফেরাতে চান তিনি, এই ব্যাপারগুলো বলেছেন। তিনি একটু কৌশলে বলেছেন যে আমি একজন বোর্ডের কাউন্সিলর হিসেবে, অর্থাৎ তিনি ব্রাদার্স ইউনিয়নের প্রধান হিসেবে কাজ করছেন, ক্রিকেটের কাউন্সিলর হিসেবে তিনি ক্রিকেট বোর্ডকে জবাবদিহির মধ্যে আনতে চান, ক্রিকেট বোর্ডের সঙ্গে তিনি বসবেন, এই কথা বলেছেন। তার এই কথায় আমার কেন যেন মনে হয়েছে যে সাদিক হোসেন খোকা পুত্র ইশরাক হোসেনই পরবর্তী ক্রীড়ামন্ত্রী কিংবা ক্রীড়া প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন কিনা। তার এই সাক্ষাৎকার এক ধরনের ইঙ্গিত দেয় যে সেই দিকেই যাচ্ছে বোধহয় পরিস্থিতি। যদিও ক্রীড়ামন্ত্রীর জায়গায় দুইজনের আরও নাম আলোচনায় রয়েছে। একজন হচ্ছেন যিনি ফেল করেছেন ঢাকা 16
হতে আমিনুল হক, সাবেক ফুটবলার, ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন। আরেকজন হচ্ছে সাবেক বিসিবি প্রধান আলী আসগর লবি, যিনি খুলনা 5 থেকে জামাতের সেক্রেটারিকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। আলী আসগর লবির কথা বেশি শোনা যাচ্ছে, কিন্তু ইশরাক হোসেনের কথাও আলোচনায় রয়েছে। সেই ক্ষেত্রে মনে হতেই পারে যে ইশরাক হোসেনই হয়তো পরবর্তী দায়িত্বে যাচ্ছেন, নতুবা তিনি এভাবে কথা বলতেন না যে আমি ক্রিকেট বোর্ডকে জবাবদিহির মধ্যে আনতে চাই। তিনি আরও কথা বলেছেন যে এম নাজমুল ক্রিকেট বোর্ডের যে পরিচালক, তার বিরুদ্ধে বলেছেন যে তিনি দেশ ও জাতির ইমেজ ক্ষুণ্ণ করেছেন, তাকেও জবাবদিহির মধ্যে আনা হবে, এই কথাটা স্পষ্ট করেছেন। এটা ভালো কথা বলেছেন যে এম নাজমুল মানে তামিম ইকবালকে মানে দালাল বলে, ভারতীয় দালাল বলে, এবং ক্রিকেটারদের সম্পর্কে যে বিশ্রী কথা বলেছেন, তারপরেও নাজমুলকে ক্রিকেট বোর্ডে অখ্যাত অবস্থায় রাখা হয়েছে, এই ব্যাপারটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং তাকে প্রথমে 2-4 দিনের জন্য সরিয়ে দেওয়ার নাটক করে আবারও তাকে তার দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে, এটাও ক্রিকেটারদের জন্য এবং তামিম ইকবালদের জন্য অনেক বেশি মানে অপমানজনক। এই অপমানজনক পরিস্থিতির অবশ্যই অবসান হওয়া উচিত। এই আলোচনায় সাকিব এবং মাশরাফিকে নিয়ে যখন আলোচনা হচ্ছে, যখন মনে হচ্ছে যে তাদেরকে আবার ক্রিকেটে ফিরিয়ে আনা হবে, তখন আমরা দেখছি যে সারা দেশে আওয়ামী লীগের লোকজন একটু বেশি অতি উৎসাহী হয়ে পড়েছে এই ব্যাপারগুলোতে। তারা মনে করছে যে মানে তারা বিজয়টা বোধহয় তাদেরই হয়েছে। হ্যাঁ, বিএনপির বিজয়ের মানে বিশেষ করে ভূমিধস বিজয়ে আওয়ামী লীগের ভোটারদের একটা অবদান তো রয়েছেই। আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে সাপোর্ট না করলে হয়তো ভূমিধস বিজয় হতো না, হয়তো 2/3 আসন তাদের পক্ষে পাওয়া কঠিন হতো, তারা সংখ্যাগরিষ্ঠতা পেত, কিন্তু 2/3 আসন পাওয়াটা অনেক টাফ হতে পারতো, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু বিএনপি জেতা মানে কি আওয়ামী লীগ জেতা? আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের মানে বিশেষ করে কর্মীদের, এবং মানে আরও অবাক হয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তারও মানে অতি উৎসাহ মানে কেন যেন মানে মজার ব্যাপার লাগছে। যেমন একদিন আগেই আমরা দেখলাম, গতকালকে আমরা দেখলাম যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তানে, সেখানে কয়েকজন 6-7 জন তরুণ এসে সেখানে জাতীয় পতাকা উড়ালেন, জাতীয় পতাকায় সেলুট দিলেন, যেন মনে হলো যে আওয়ামী লীগই আবার ফিরে এসেছে, ক্ষমতায় আওয়ামী লীগই আসছে। সেটা না হয় মানে তরুণ সমাজ তারা বুঝতে পারেনি, কিন্তু আজকে এই নতুন সরকার শপথ গ্রহণের আগে যখন ইউনূস সরকারই আছেন, ঠিক তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ডক্টর আকম জামাল, তিনি গিয়েছেন 32 নম্বরে ফুল দিতে। মানে সরকার পরিবর্তন হয়নি স্যার এখনও, এবং সরকার পরিবর্তন হলেই বাকি, সরকার পরিবর্তন হলে কি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে? ক্ষমতায় এসেছে তো বিএনপি। তো 32 নম্বরে আপনি যাবেন, ফুল দেবেন, আপনাকে মানে সম্মানিত করবে, ব্যাপারটা এখনই ভাবলে ব্যাপারটা একটু অতিরিক্ত ভাবা হয়ে যায় না? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, এবং তাই হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তাকে সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানে আপনাকে তো বুঝতে হবে যে এখনও প্রফেসর ইউনূসের শাসন চলছে, এখনও 2 দিন তিনি ক্ষমতায় রয়েছেন। সেই মুহূর্তে আপনি বীর বিক্রমে বীরত্ব দেখাতে 32-এ যাবেন এবং সেখানে আপনাকে আপ্যায়ন করা হবে, ব্যাপারটা মানে এই যে আওয়ামীপন্থী যারা রয়েছেন তাদের মধ্যে এই যে অতি উৎসাহ, এই অতি উৎসাহই তাদের জন্য আবার একটা ধাক্কা, বড় ধাক্কার কারণ হতে পারে বলে মনে হয়। যখন ইশরাক হোসেন সাকিব আল হাসান মাশরাফি সম্পর্কে পজিটিভ কথা বলছেন, ভাই একটু তো সময় দিতে হবে তাদের পজিটিভ সিদ্ধান্ত নিতে। একটু সময় না দিলে ব্যাপারটা একটু বেশি এলোমেলো, ব্যাপারটা একটু বেশি বিদঘুটে মনে হয় না? যে আপনি ক্ষমতায় আসলোই না বিএনপি, তার কাছ থেকে আপনি চাইবেন যে আওয়ামী লীগকে উন্মুক্ত করে দেবে, আওয়ামী লীগ এই করতে পারবে, এখন ওই করতে পারবে, ব্যাপারটা অতি কল্পনার দিকে চলে যাচ্ছে। তবে আমরা প্রত্যাশা করি যে সাকিবের সঙ্গে যা হয়েছে সেটা চরম অন্যায় হয়েছে, এবং সেই অন্যায়টা করার জন্য পরবর্তী সরকার এসে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা আসিফ নজরুলদের জবাবদিহির মধ্যে আনবে, এবং বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের জন্য এই 2 জনকে জবাবদিহির মধ্যে আনবে, এবং এনে যাদের যতটুকু মর্যাদা, শুধু সাকিব মাশরাফি না, যাদের যতটুকু মর্যাদা, যেমন খালেদ মাহমুদ সুজন, তাকে অপমান করা হয়েছে। খালেদ মাহমুদ সুজনকে, ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে, তার দেহের গড়ন নিয়ে, তার বোলিং স্টাইল নিয়ে অনেক সমালোচনা, অনেকে এই প্রজন্মের অনেকে হয়তো ট্রল করেন। কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না যে ওই বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে যখন আমরা প্রথম জিতলাম, সেই ম্যাচে খালেদ মাহমুদ সুজন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। সেই ম্যাচে খালেদ মাহমুদ সুজনের বোলিং
বোলিংয়ের জন্যই আমরা জিতেছিলাম। সুতরাং আবার সংগঠক খালেদ মাহমুদ সুজন কিংবা কোচ খালেদ মাহমুদ সুজন কিংবা ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, তার সাফল্য এবং তার পারঙ্গমতা আপনি কখনোই ছোট করে দেখতে পারেন না। সেই খালেদ মাহমুদ সুজনকে কিভাবে বোর্ড থেকে বের করে দেয়া হলো এই সরকার আসার পরে, বোর্ডে যারা পরিচালক ছিলেন আকরাম হোসেনদের যেভাবে সরিয়ে দেওয়া, আকরাম খানদের যেভাবে সরিয়ে দেওয়া হলো, এই সরিয়ে দেওয়া তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আবার ক্রিকেট বোর্ডে যেভাবে নির্বাচন হলো, আমিনুল ইসলাম বুলবুলদের যেভাবে নিয়ে আসা হলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কাজ করলেন, যে কলঙ্কের জন্ম দিলেন, তারপরে বিশ্বকাপ খেলতে না দিয়ে আরেকটা কলঙ্কের যেভাবে জন্ম দিলেন আসিফ নজরুল, সেই ব্যাপারগুলো থেকে বেরিয়ে যদি বিএনপি আসতে পারে এবং বিএনপির ক্রীড়ামন্ত্রী এবং নতুন বোর্ড সাজানো হলে তারা যদি আসতে পারে বেরিয়ে, তাহলে সেটাকে ওয়েলকাম জানাতে আমাদের অবশ্যই হবে, সেই প্রত্যাশা আমরাও করি। কিন্তু আওয়ামী লীগের যে অতি উৎসাহ, সেই অতি উৎসাহ আমার মনে হয় এত দ্রুতই না দেখানোই উচিত হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।